আগামীকাল ধর্মঘটের কি ছবি দাঁড়ায়, শেষ পর্যন্ত সরকারের এত চেষ্টা সফল হয় কিনা, নাকি বিরোধীরা সফল হয় 24 ঘন্টা সব সময় সে খবর আপনাদের দেবে। তবে এবার সিঙ্গুরের দিকে চোখ রাখতেই হচ্ছে। সিঙ্গুরে টাটা মোটরসের প্রজেক্ট এরিয়ার ভেতর যার যেখানে যতটা জমি রয়েছে সেখানে তত পরিমাণ জমি ফিরিয়ে দেবে সরকার। সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারখানা চত্বরে যেসব জমি আর চাষের উপযোগী নেই সরকার তা চাষযোগ্য করে ফিরিয়ে দেবে, এই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। কাল থেকে শুরু হচ্ছে ল্যান্ড সার্ভে। 12 সপ্তাহের মধ্যে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক দশক পর নিজেদের জমি কি অবস্থায় ফেরত পাবেন তা নিয়ে চিন্তা রয়েছে সিঙ্গুরের কৃষকদেরও। বৃহস্পতিবার সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, যার যেখানে যতটা জমি আছে সেখানে ততটা জমি ফিরিয়ে দেবে সরকার। সিম্পল হচ্ছে যার যে জায়গাটা ছিল সে পেয়ে যাবে, রেকর্ড তো আমাদের কাছেও আছে। আমরা এখানে কোনো ডিসক্রিমিনেশনের প্রশ্নই আসে না। টোটাল ল্যান্ড রেকর্ড ধরে সার্ভে করে যা ছিল আগে সেটাকেই দিয়ে দেওয়া হবে। গত 10 বছরের সিঙ্গুর যতটা বদলেছে, প্রজেক্ট এরিয়ার ভিতর ততটাই বদলেছে সিঙ্গুরের মাটি। কোথাও আগাছার জঙ্গল, কোথাও আবার চাষের জমি বদলে গেছে পিচ রাস্তায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, যে জমি আর চাষের উপযোগী নেই তাকে চাষযোগ্য করে কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কারো জমি হয়তো চাষযোগ্য নয়, আমরা চাষযোগ্য জমি করে দেব। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্ট জমি চিহ্নিতকরণের জন্য 10 সপ্তাহ সময় নিলেও রাজ্য সরকার তার আগেই সেই কাজ সেরে ফেলতে চায়। প্রথম 2 সপ্তাহের মধ্যে সেরে ফেলতে হবে ল্যান্ড সার্ভে। বৃহস্পতিবার তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সার্ভে সেটেলমেন্ট ডিপার্টমেন্টকে লেআউট প্ল্যান, জমির মানচিত্র, অন্যান্য নথি সমীক্ষা করে অধিগৃহীত জমির মৌজা চিহ্নিত করতে হবে। আল দেখে কৃষি জমি চিহ্নিত করা হয়, কিন্তু টাটা মোটরসের প্রজেক্ট এরিয়ায় যেহেতু আলের ব্যাপার নেই তাই নতুন করে জমি চিহ্নিত করতে হবে। ল্যান্ড সার্ভের পর ফিল্ড সার্ভে, তারপর ফিজিক্যাল পজিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্গাদারদের কথা বলা নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প এলাকায় বর্গাদারদের যেখানে জমি রয়েছে সেখানেই তাদের জমি ফেরত দেওয়া হবে ক্ষতিপূরণও। যারা বর্গাদার ছিল তারা ওই সময় জমিটা অধিগ্রহণ করবার আগে যে পজিশনে রেকর্ডেড ছিল সেই পজিশনে তারাও তাদের সুযোগটা পাবে। গোটা পদ্ধতির তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি একজন করে মন্ত্রীও থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হবে সিঙ্গুরের কৃষকদের সঙ্গেও। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। সুপ্রিম কোর্টের রায়ে নতুন করে আমরা ওরা দ্বন্দ্ব সিঙ্গুরে। ইচ্ছুকরা দ্বিগুণ লাভবান, ক্ষোভ অনিচ্ছুকদের। আবার ইচ্ছুকদের মধ্যেও হতাশা, ট্রেনিং নিয়েও চাকরি পেলেন না তাদের অনেকেই। জংধরা গেট, ভাঙা কারখানার শেড। এক দশক আগে একে ঘিরেই স্বপ্ন দেখেছিলেন ওরা, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। শিল্পের প্রয়োজনে জমি দিয়েছিলেন। আদালতের রায়ে জমি ফেরত পাবেন ইচ্ছুকরাও। পরপর এক একটা তো হলো ধাপে ধাপে, তখন গেটিবর্গের লোক যারা দিলে তখন ঠেলায় পড়ে দিতে হলো আমাদের। ইচ্ছুকদের টাকা ফেরত দিতে হবে না, অনিচ্ছুকরা পাবেন ক্ষতিপূরণ। জমি পাবে দুপক্ষই। সুপ্রিম কোর্টের এই রায় জন্ম দিয়েছে আমরা ওরার দ্বন্দ্ব। আজকে 10 লাখ টাকা পেয়েছে, কি 20 লাখ টাকা জমি দিয়েছিল স্বেচ্ছায়, আজকে 40 লক্ষ টাকা করে হলে আজকে 10 বছরে। আর যারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারা আবার জমি ফেরত পাচ্ছে। যাতে অনিচ্ছুক কৃষক পরিবারের সন্তানরা উপযুক্ত তার ক্ষতিপূরণ পায়, সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি। ইচ্ছুকদের একাংশের মধ্যেও ছড়িয়েছে ক্ষোভ। তারা জমি দিয়েছিলেন, বিনিময়ে চাকরির স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন ভেঙে চুরমার। সেই সময় যারা ট্রেনিং নিয়েছিল টাটা মোটরসের কাছ থেকে, তাদেরই একজন আমাদের সঙ্গে রয়েছে, তার ছেলে নিয়েছিল। আমার ছেলে ঢুকে পড়েছিল। শিল্প তখন প্রায় শেষ মুহূর্তে এসেছে, তৈরি হবে গাড়ি। আমাদের কাজ শুরু হয়েছিল, আমার মাইনেও ধরেছিল, সেই তো ফার্স্ট, তখনই তো জমি পেয়ে গেলে এখন সরকারকে বলতে হবে যে কোদালে কাজটা দিতে, কারণ আবার সে জমিতে নামতে হবে। ওটা বহু ফসল হয়, বহু লোক করে খায়, সেটা আমরা করে খাক দেখব। এবার সিঙ্গুরে নতুন শিল্প উদ্যোগ হলে বিরোধিতা করবেন বলছেন সব পেয়েও সব হারানো ইচ্ছুক কৃষকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা ও বিধান সরকারের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একবার দেখে নেওয়া যাক কারখানার জমিকে ফের চাষযোগ্য করতে কি চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। কারখানা হয়নি, জমি হারিয়েছে তার উর্বরতা। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে মেইন ফ্যাক্টরি শেডটা করা হয়েছিল, এবং যেটা জানতে পারছি যে ফ্যাক্টরি শেড
গোটা যে জায়গাটা সেটার যে মানে ফ্লোরটা, সেই ফ্লোরটাও কিন্তু কনক্রিটের। সুতরাং এখানেও ওই প্রশ্নটাই উঠছে যে এই গোটা জিনিসটা ভেঙে তারপর এই কনক্রিটটাকে আবার কি জমিতে ট্রান্সফার করতে হবে। একবার দেখে নেওয়া যাক সিঙ্গুরের কারখানার জমির অবস্থান ঠিক কি। এই সেই নকশা, পরিসীমা 14 কিলোমিটার, আয়তন প্রায় 1000 একর। এখানে কারখানার শেড, এইখানে অনুসারী শিল্পের বন্দোবস্ত, আর প্রকল্পের মধ্যে পিচের রাস্তা। এই জায়গাটা মূলত হচ্ছে জয়মোল্লার এলাকা। এখানে মাঝখান দিয়ে একটা চওড়া পিচের রাস্তা আছে বটে, কিন্তু আশপাশের যে জমিগুলো রয়েছে যেখানে মূলত অনুসারী শিল্পগুলো তৈরি হবে বলে স্থির করা হয়েছিল, সেখানকার জমি কিন্তু বেশিরভাগ অংশই এখনো পর্যন্ত কোনো ব্যবহার হয়নি। এই জমিকে চাষযোগ্য করতে হলে কি করতে হবে? কারখানার শেড ভাঙতে হবে, অনুসারী শিল্পের শেড ভাঙতে হবে, পিচের রাস্তা উপড়ে ফেলতে হবে, কংক্রিটের মেঝের উপরে 1 ফুট মাটি তুললে মিলবে উর্বর মাটি। পাহাড় কেটে যদি চাষ হয় এখানেও চাষ হবে। কাজটা ততটা সহজ নয়, তবে এতদিনের লড়াইয়ে যদি জমি ফেরত আসে সে জমি চাষযোগ্যও হবে, আশায় সিংহবাসী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা, কমল জানা ও নির্মল পাত্রের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, কমলিকা সেনগুপ্ত এবং বিধান সরকারের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি। উৎসবের রেশ মেলাতেই উঁকি দিচ্ছে উদ্বেগ। জমি ফিরলেও ফিরবে কি সোনার ধানের সোনালী দিনগুলি? নতুন দুশ্চিন্তায় ডুবে সিঙ্গুরবাসী। বুধবার ছিল সৌভাগ্যের রাত, মেঘ কেটেছে, কাশফুল দেখা দিয়েছে। 10 বছর পর ফের উৎসব উপলক্ষ ফিরেছে। সিঙ্গুরে নতুন সকাল। সিঙ্গুরের জন্য আজকের সকাল একটা নতুন সকাল। আর এটা শুধু আমাদের জয় না, সারা পৃথিবীর জয়। আর কোনো জায়গায় তো কোনো সরকার জমি জোর করে কাটতে পারবে না। জমি কি আর আগের জমি আছে? এই কংক্রিটে কি করে মাথা তুলবে সোনার ফসল? আমাদের পেছনে কনক্রিটের অনেক কিছু স্ট্রাকচার করা আছে, দেখাই যাচ্ছে কনক্রিটের স্ট্রাকচার করা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জমিগুলো আছে সেখানে তলায়ও কনক্রিটের লেয়ার তো রয়েছেই। রাস্তা না ভাঙলে কি করে জমি হবে, কি করে চাষ হবে? চাষ তো হবেই, তবে মানে মাটি আরো তুলে দিতে হবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে মেইন ফ্যাক্টরি শেডটা করা হয়েছিল, এবং যেটা জানতে পারছি যে ফ্যাক্টরি শেড গোটা যে জায়গাটা সেটার যে মানে ফ্লোরটা, সেই ফ্লোরটাও কিন্তু কনক্রিটের। হয়তো কিছু মানে ফ্যাক্টরিও করতে চায়, ছোট কারখানাও করতে চায়, এমনও তো চাষিদের মধ্যে বড় বড় যারা চাষে তারা চায়। এই কংক্রিটের জায়গা পেলে জমিতে যেমন ফসল ফলে রোজগার করা যায়, এই জায়গাতেও রোজগার করা যাবে। জমি তো ভরাট হয়ে গেছে। পাহাড় কেটে যদি চাষ হয় এখানেও চাষ হবে। কিছুদিন টাইম লাগবে, চাষ করতে হবে, জমিকে জমির মতো তৈরি করতে হবে। কৃষকদের মূল দাবির একটা অন্যতম দাবি এই মুহূর্তে, যেহেতু তারা চাষযোগ্য জমি দিয়েছিলেন, সেই জন্য তাদেরকে যেন চাষযোগ্য জমি ফেরত দেয়া হয়। আর যদি চাষযোগ্য অবস্থায় ফেরত নাও দেয়া হয়, তার জন্য যেন পূর্ণ আর্থিক এবং অন্যান্য সহযোগিতা রাজ্য সরকার করে। সরকার সব দাবি মেনে নিলেই কি সব হিসেব মিলে যাবে? মৌজা, গ্রাম, আটচালায় এখন এটাই আলোচ্য। 10 বছরে অনেক কিছুই বদলে গেছে। বৈদ্যনাথ কুলে যেমন বয়স 60-এর নিচেই, ঠিক করে চলতেও পারেন না। জমি ফেরত পাবে খবর পেয়েছেন সেদিন সিঙ্গুরের বিডিও অফিসে প্রতিবাদ জানানোর পর থেকে বৈদ্যনাথ বাবুর হাত আর কাজ করে না। প্যারালিস হয়ে গেছি, চাষ করবে কে? আমার সংসার চলছে না। আমার এখন ছোট বাচ্চা আর স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, এই জমি করেন। পেরিয়ে গেছে মূল্যবান 10-10টা বছর। একদিকে উচ্ছ্বাসে ফুটছে সিঙ্গুর, অন্যদিকে উঁকি দিচ্ছে উদ্বেগও। কিন্তু কি হবে কিছু বলা যাবে না, আবার দেখা যাবে কেস হয়ে যাবে। আমি না করলেও তার বাবার বাবা আছে বই কি। আগে সকলেই চাষি ছিলেন, এখন কেউ চাষি, কেউ বা দোকানি, কারো আবার পেট চলে মাছ বিক্রি করে, কেউ কিছুই করেন না। 10 বছরে জীবনের গতি অনেক বদলে গেছে। জমি ফেরতের খবর তাই নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে সিঙ্গুরবাসীর মধ্যে। রবি ঠাকুরের পংক্তি ধার করে প্রশ্ন করা যায়, ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা, কমল জানা ও নির্মল পাত্রের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, কমলিকা সেনগুপ্ত এবং বিধান সরকারের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি। কৃষিও থাকুক, শিল্পও আসুক। আদালতের রায় বেরোনোর পর এখন এটাই চাইছেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা। পথের যুদ্ধে জয়, ভোটের যুদ্ধে জয়, কোটির যুদ্ধেও জয়। এবার এখন সিঙ্গুর চাইছে শিল্প। কৃষকও বাঁচুক,
এবং শিল্পও বাঁচুক। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি বা আজও বলছি, পরেও বলবো। কারখানা করলে যারা চাকরি করবে যুক্ত চাকরি করবে। বহু সংগ্রামের পর জয় এসেছে। চাষের জমিতে ধানই ফলাতে চান সিঙ্গুরবাসী, কিন্তু সব জমিতে আর চাষ সম্ভব নয়। প্রস্তাবিত টাটা কারখানার জন্য অধিকৃত জমির এই অংশে বিভিন্ন ধরনের অনুসারী শিল্প গড়ে তোলার কথা ছিল। বিভিন্ন অংশে ঠিক এরকমই বালিস্তর হয়ে রয়েছে গোটা জমিটা। ফলে প্রথমত হচ্ছে কাঠামো ভাঙতে হবে, দ্বিতীয়ত এইখান থেকে মাটি থেকে এই বালিস্তর সরাতে হবে। যদি আমাদের মূলধন ক্ষতিপূরণ দেয়, আমরা ফ্যাক্টরি করতেও রাজি আছি। জমি যুদ্ধে পেরিয়ে গেছে 10টা বছর, প্রজন্ম বদলেছে, পৃথিবী বদলেছে, বদলে গেছে প্রয়োজন। ছেলেরা যেসব হচ্ছে তারা তো কাজকর্ম করতে পারে, আমাদের বয়স হয়ে গেছে, আমরা চলে যেতে পারি, কিন্তু তারা চাষ করে কত খাবে? কিছু জমি যাদের সরকার যাদেরকে কিনে নিয়েছে, যাদেরকে পয়সা দিয়ে দিয়েছে, সেই জমিতে ফ্যাক্টরি হোক না। দীর্ঘ প্রায় 1 দশকের লড়াইয়ের পরে জমি হাতে পেয়ে নিঃসন্দেহে খুশি কৃষকরা, কিন্তু কৃষির পাশাপাশি শিল্প গড়ে উঠুক, এমনটাই কিন্তু এখন আর্জি এখানকার মানুষের। তারা চান ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে শিল্পেরও একটা ব্যবস্থা করা হোক এই সিঙ্গুরে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজের সঙ্গে নির্মল এবং শ্রেয়সী, সিঙ্গুর। এবার একটু মুর্শিদাবাদের দিকে চোখ রাখা যাক। খুনের রাজনীতি মুর্শিদাবাদে। ডোমকলে এলোপাথারি গুলিতে খুন হলেন 2 তৃণমূল নেতা। নিহতদের একজন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে। সরাসরি কংগ্রেস সিপিএম এর দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিরোধী শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই খুন। ঝরল রক্ত। উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগর। সকালে একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ইয়ার আলী এবং আরেক তৃণমূল কর্মী আবেদিন মণ্ডল। আচমকা বাইকে করে এসে 10 থেকে 12 জন দুষ্কৃতী হামলা চালায়। চলে ইলুপাথারি গুলি। গুলিবিদ্ধ 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই চড়তে থাকে রাজনৈতিক উত্তাপ। স্থানীয় গুন্ডাদের বা স্থানীয় খুনিদের নিয়ে এখানকার রানা না মুস্তাফিজুর রহমান সেইটা চালিয়ে যাচ্ছে। ভাবছে এই করে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এইভাবে খুন করে আজকে তৃণমূলকে জব্দ করা যাবে। শুধু সিপিএম কংগ্রেসকে কাঠগড়ায় তুলেই থামেননি জেলা তৃণমূল সভাপতি। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়েও। সমাজ বিরোধী বা খুনিদের সঙ্গে হাত মিলিয়ে এখানকার পুলিশ প্রশাসন চলছে বলে আজকে খুন করা উৎসাহ পাচ্ছে, লুটপাট করার উৎসাহ পাচ্ছে এখানকার সমাজ বিরোধীরা এবং সিপিএম এর পার্টির একটা অংশ, এবং এর সঙ্গে কংগ্রেস তো মদত দিচ্ছে। পাল্টা জবাব আসে অধীর চৌধুরীর কাছ থেকেও। যে ছেলেটা খুন হয়েছে সে একসময় কংগ্রেস করতো, সে তৃণমূলে গেছে, একদম বাজে কথা। তৃণমূলের নিজেদের অন্তর্দ্বন্দ্বে একটা ছেলেকে মেরে দেওয়া হলো, এবং তার সঙ্গে একটা বয়স্ক মানুষ, গো বেচারা একটা মানুষ, সে ওখানটা খুন হয়ে গেল। একদম বাজে কথা, একদম বাজে কথা। জোড়া হত্যাকাণ্ড। একে ঘিরে জেলার রাজনৈতিক তরজা তুঙ্গে। গত বিধানসভা ভোটে ডোমকলে জয় পায়নি তৃণমূল। এই আসনে জেতেন সিপিএম এর আনিসুর রহমান। অশান্তি হিংসার মধ্য দিয়ে ডোমকলের দখল রাখছে সিপিএম কংগ্রেস। অভিযোগ শাসক পক্ষের। দুটি খুনের জেরে থমথমে গোটা এলাকা। দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে চড়ছে সুর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মুর্শিদাবাদে ফের ভাঙন কংগ্রেসে। এবার কংগ্রেস ছাড়লেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। আজ কলকাতায় তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রবিউলের তৃণমূলে যোগদানের ফলে মুর্শিদাবাদে আরও দুর্বল হবে জোট। তৃণমূল কংগ্রেসের যে চিন্তাধারা আদর্শ নিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করা যায়, সেই যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা শুরু করেছেন, তিনি আস্তে আস্তে যে জেলা দুটো তৃণমূল কংগ্রেস দুর্বল, সেই মুর্শিদাবাদ এবং মালদায় তিনি কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় তার জন্য তিনি যে চিন্তাধারা নিয়েছেন, এবং তার চিন্তাধারা আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কার্যকলাপ এবং তার চিন্তাধারা এবং উন্নয়নকে দেখে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মুর্শিদাবাদ জেলা এবং সর্বোপরি বহরমপুর লোকসভার অন্তর্গত রেজিনগর বিধানসভার মাননীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এবং আমার বিশ্বাস তার এই যোগদানে মুর্শিদাবাদ জেলায় বিগত 1-1.5 মাসে আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিএমের অশুভ আঁতাতের যে পতন
এবং অবনতি হয়েছে। জেলার নেতারা এবং জোটের উদ্যোক্তারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। আগে প্রাণহানি, তারপর যা যা সতর্কতা ব্যবস্থা, সেটাই দেখালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। 24 ঘন্টার খবরের জের বন্ধ র্যাম্প চালুর কাজ অবশেষে শুরু হলো। ভাঙা হচ্ছে র্যাম্পের ভিতরে গজি ওঠা প্লাস্টার রুম। সারাইয়ের পর খুলে দেওয়া হবে র্যাম্প। একের পর এক অব্যবস্থা, একের পর এক ভয়ঙ্কর তথ্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড সামনে এনে দেয় রোগীদের জীবন নিয়ে ছিনিমিনির ছবিটা। অগ্নিকাণ্ডের দিন র্যাম্পের এই দরজার তালা বন্ধ থাকার জন্যই পুরো চাপ এসে পড়ে সিঁড়ির ওপর। খোলেনি র্যাম্প, রোগীদের বেরোনোর একটি পথ সম্পূর্ণ বন্ধ ছিল। র্যাম্পের পেশেন্টদেরকে নিচে নামিয়ে নিয়ে যাওয়ার কথা, এই র্যাম্পটা এসে সরাসরি এখানে ধাক্কা খাচ্ছে ঠিক এই ঘরটাতে, এবং তারপরেই দেখতে পাচ্ছেন এই প্রাচীর তুলে দেওয়া হয়েছে, একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এই দেওয়াল তুলেই কিন্তু একটা পুরোপুরি একটি প্লাস্টারের রুম গজিয়ে তোলা হয়েছিল। কিভাবে সম্ভব হলো? গত 2 বছর ধরে এভাবে কি করে চললো? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গত সোমবার এই র্যাম্প দিয়ে উঠতে গিয়েই বাধা পান পরিদর্শনে যাওয়া স্বাস্থ্য সচিব। কি করে যাবেন র্যাম্প আটকে ঘর থাকলে? এ ছবি দেখিয়েছিলাম আমরা। এরপরই গত 2 বছরে যা হয়নি তা হলো। টনক নড়ল কর্তৃপক্ষের, নেওয়া হলো ব্যবস্থা। এই প্লাস্টারের রুমটি কর্তব্যরত যিনি ছিলেন তিনি প্লাস্টারের সমস্ত সরঞ্জাম নিয়ে রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এই যে র্যাম্প আটকে সরাসরি একটা প্লাস্টারের রুম গজিয়ে তোলা হয়েছিল এখানে প্রায় 2 বছর ধরে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। র্যাম্পটি সারাইয়ের কাজ শুরু হয়েছে। কাজ হয়ে গেলেই ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে এই এমার্জেন্সি পথ। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পরিদর্শনে যান বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। র্যাম্পের অব্যবস্থায় ক্ষুব্ধ তিনিও। এমার্জেন্সি এক্সিটটাকে একটা রুম হিসেবে ট্রিট করার জন্য সেটাকে পেশেন্ট রেখে বন্ধ করে রেখে দাও, তো কখনোই তো এমার্জেন্সি এক্সিটটা উইল নট ওয়ার্ক অ্যাজ অ্যান এমার্জেন্সি এক্সিট। এমার্জেন্সি এক্সিট বলে একটা শব্দ আছে, তার তো একটা কারণ আছে। এটা ডিজাইনটা তো সেই জন্যই বানানো হয়েছে যাতে সব কটা তলা থেকে একবারে পালাতে পারে কোনো রকম বিপদ আপদ হলে। যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই র্যাম্প চালু করার ব্যবস্থা করতে হবে। দেরিতে হলেও স্বাস্থ্য দপ্তরের নড়ে চড়ে বসা এবং এই র্যাম্পকে চালু করার জন্য যে উদ্যোগ তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ক্যামেরাম্যান রানা ইসলামের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা। এই মুহূর্তে একটা খবর আপনাদের জানিয়ে দিয়ে আবার তোলাবাজির অভিযোগ উঠল রাজারহাটে। এবার অভিযোগ গফফর মোল্লার বিরুদ্ধে। গফফর মোল্লা বেদিক ভিলেজ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন। চাঁদপুরে এক ব্যক্তি জমি কিনতে যাওয়ায় তাকে হুমকি দেওয়া হয় এবং টাকা দাবি করা হয়, এমনটাই অভিযোগ। সবিস্তারে জানাবে বিক্রম দাস, আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেটা আহমেদ আলী নামে এক ব্যক্তি, তিনি একটি জমি বিক্রি করতে যান এবং সেই জমি বিক্রি করাকে কেন্দ্র করে সেখানে গফফর মোল্লা তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে গত পরশুদিন তাকে হুমকি দেয় এবং সঙ্গে যেটা অভিযোগ যে তার কাছ থেকে তোলা চাওয়া হয়, প্রায় লক্ষাধিক টাকা তোলা চাওয়া হয়। এবং এই অভিযোগ দায়ের হওয়ার পরই বিধাননগর কমিশনারেটের তরফে এই গফফর মোল্লা তাকে গ্রেফতার করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই গফফর মোল্লা যার নাম জড়িয়েছিল, যে কিনা অন্যতম অভিযুক্ত বৈদিক ভিলেজ কাণ্ডে, এবং তার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও সে 2বার গ্রেফতার হয়েছে। ফের সে সক্রিয় হয়ে উঠেছে এবং যখন পুলিশ জানতে পারে যে কার্যত আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির ঘটনা ঘটছে, সেই সময় কিন্তু পুলিশকে গ্রেফতার করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গফফর মোল্লার চাষাবাদ করে অন্যান্য যে সমস্ত অভিযুক্তরা যারা তার সঙ্গে তোলাবাজির সঙ্গে যুক্ত, তাদের নাম পেতে চাইছে পুলিশ, তাদের উপর পুলিশ, এবং সেই কারণে গফফর মোল্লাকে আগামীকাল আদালতে পেশ করা হবে। সেখানে পুলিশ তাকে নির্দোষ ঘোষণা করার জন্য আবেদন জানাবে। বিক্রম, ধন্যবাদ।